ওয়েলকাম টু মাই চ্যানেল স্টিরিও টিচিং। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব বেসিক একটা জিনিস। ক্লাস 7 টু ক্লাস 10 বা তারপরেও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা খুবই উপযোগী হবে, কারণ অনেক ক্ষেত্রে আমরা সিলেবাস অনুযায়ী পড়ে যাই ঠিকই, কিন্তু কিছু বেসিক জিনিসের ক্লিয়ারেন্স খুব কমই থাকে। আজকে সেই বেসিক জিনিসের নিয়ে আলোচনা করব। একদম যে কোনো সাবস্টেন্সের যেমন বেসিক জিনিস অ্যাটম, সেরকম বিজ্ঞানেরও বেসিক জিনিস কিন্তু এই অ্যাটম, মলিকিউলস, এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। এই বিষয়টা ক্লিয়ার থাকলে তবেই ভবিষ্যতের যে কোনো রসায়ন সংক্রান্ত বিষয়গুলো সহজেই বুঝতে পারব। তাহলে শুরু করব একে একে। পদার্থের সবথেকে ছোট অংশ, সাপোজ এই পেনটা তো কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে। সেরকমভাবে তোমার চোখের সামনে তুমি যা কিছু দেখছো সমস্ত পদার্থই কিছু না কিছু অণু পরমাণু দ্বারা গঠিত। এবার সেই ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো, সেগুলোকে আমরা অণু, পরমাণু এগুলোই বলে থাকি। আরও ভেতরে যখন ঢুকবো, অণুর সঙ্গে পরমাণুর কী পার্থক্য সেগুলো আমরা ক্লিয়ার করব। তুমি যদি বায়ুমণ্ডলের কথা ভাবো, বায়ুমণ্ডলে এত রকমের গ্যাস আছে: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, H2S, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সবগুলোই কোনো না কোনো পরমাণু, অণু দ্বারা গঠিত। আমাদের জীবদেহের মধ্যেও তাই, প্রতিটাই অংশই কিন্তু কোনো না কোনো অণু পরমাণু দ্বারা গঠিত। এবার এই অণু কী, পরমাণু কী, এই বিষয়ে এই দুটোর মধ্যে পার্থক্য কী, এগুলোই আমরা আলোচনা করব। পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ছোট অংশ, যার স্বাধীন অস্তিত্ব নেই। এই পরমাণু, যেটা পদার্থের সবচেয়ে ছোট অংশ এবং স্বাধীন অস্তিত্ব নেই, সেটাই একই বা ভিন্ন পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু তৈরি করে। অণু হচ্ছে এমন পদার্থ যার বাস্তবে অস্তিত্ব রয়েছে এবং সেটা তার নিজস্ব বা আলাদা কোনো পরমাণু দ্বারা গঠিত। এইভাবে আমরা পরমাণু এবং অণুর কিছু উদাহরণ দেখব। এখানে দেখো, সোডিয়াম এনের একটা পরমাণু দেখানো হয়েছে, অক্সিজেনের দুটো পরমাণু দেখানো হয়েছে, নাইট্রোজেনের দুটো পরমাণু, হাইড্রোজেনের দুটো পরমাণু, হিলিয়ামের একটা পরমাণু, O3 একটা, দুটো, তিনটে পরমাণু দেখানো হয়েছে। এবার এরকম আমি কেন করলাম? কোথাও একটা, কোথাও দুটো, কোথাও আবার তিনটে। আসলে এদেরকে এক একটা অণু বলা হয়। এইগুলি প্রকৃতিতে এই রকমভাবেই অবস্থান করে, এদের স্বাধীন অস্তিত্ব রয়েছে। ক্লিয়ার? যেমন ধরো O3-র মধ্যে কি দেখতে পাচ্ছি? তিনটে অক্সিজেন পরমাণু একসাথে জয়েন্ট লেগেছে। এখানে আমি যদি শুধু সিঙ্গেল একটা ও পরমাণু কথা ভাবি, সিঙ্গেল একটা ও পরমাণু, তার কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই, সেটা কিন্তু ফ্রিলি থাকতে পারবে না। O3 হয়ে থাকবে, O2 হয়ে থাকবে। দেখতে পেয়েছো? দুটো পরমাণু যুক্ত হয়েছে, দিয়ে যে পদার্থটা বা যে বিষয়টা তৈরি করেছে সেটাকে বলে অণু। এরকমভাবে নিচেতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু অণু, এ দেখো জলে H2O, এখানে একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে আমরা দুটো হাইড্রোজেন পরমাণুকে যুক্ত থাকতে দেখছি। ওকে, সেই রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের অণুতেও কিন্তু আমরা একটা কার্বন পরমাণু এবং তার সাথে দুটো অক্সিজেন পরমাণুকে দেখতে পাচ্ছি। NH3-তেও কিন্তু আমরা সেরকমভাবে একটা নাইট্রোজেন পরমাণু এবং তার সাথে তিনটে হাইড্রোজেন পরমাণুকে যুক্ত হতে দেখছি। CH4-এ একটা কার্বন পরমাণু, তার সঙ্গে যুক্ত আছে চারটে হাইড্রোজেন পরমাণু। এগুলো হচ্ছে একটা সংকেত, যে সংকেতের সাহায্যে এই যে পদার্থের অণুটা আমরা দেখতে পাচ্ছি, এই অণুটাকে বোঝানো হচ্ছে। ওকে,
তার মানে যেটা বুঝলাম যে সবথেকে ছোট যে অংশগুলো দ্বারা পদার্থ তৈরি করা হয়েছে এবং যার অস্তিত্ব নেই তাকে পরমাণু বলবো। এবং পদার্থের ছোট অংশ যা দিয়ে পদার্থ তৈরি করা হয়েছে এবং যার বাস্তবে অস্তিত্ব আছে তাদেরকে আমরা অণু বলবো। বোঝা গেল পার্থক্যটা? অণুর স্বাধীন অস্তিত্ব রয়েছে, পরমাণু স্বাধীন অস্তিত্ব নেই। যখন বিক্রিয়া করার সময় আসবে অণুগুলো ভেঙে গিয়ে পরমাণু হবে এবং সেই পরমাণুগুলো যুক্ত হয়ে নতুন কোনো যৌগ তৈরি করবে। যৌগ যে শব্দটা আমি উচ্চারণ করলাম সেটা আমি আলোচনা করছি। আসলে সেটাও একটা অণু তৈরি করবে। যখন দুটো পৃথক অণু তারা ভেঙে গিয়ে পরমাণু তৈরি করবে, তারপর সেই পরমাণু দুটো পৃথকভাবে যুক্ত হয়ে নতুন কোনো অণু তৈরি করবে। অর্থাৎ পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। পরমাণু হয় তারপরে করে। ওকে, এবার আমরা দেখব এই যে অণু, সেই অণুটা কয় ভাগে বিভক্ত করা হয়েছে। অণু মানে হচ্ছে মলিকিউলস। মলিকিউলসটাকে অণু বলা হয়। এই মলিকিউলসটাকে জেনারেলি দুই ভাগে ভাগ করব আমরা। একটা হচ্ছে মলিকিউলস অফ এলিমেন্টস অ্যান্ড আরেকটা হচ্ছে মলিকিউলস অফ কম্পাউন্ড। মলিকিউলস অফ এলিমেন্ট অ্যান্ড মলিকিউলস অফ কম্পাউন্ড। মলিকিউলস অফ এলিমেন্ট মানে হচ্ছে মৌলের অণু, ঠিক আছে, অণু কিন্তু মৌলের অণু। আর মলিকিউলস অফ কম্পাউন্ড মানে হচ্ছে যৌগের অণু। ওকে, তাহলে অণু দুইভাবে ভাবা হচ্ছে, দুই রকম হতে পারে। একটা হচ্ছে মৌলের অণু, মলিকিউলস অফ এলিমেন্টস অ্যান্ড মলিকিউলস অফ কম্পাউন্ড। ওপরে আমি যেটা করেছি দেখো, প্রথম লাইনটাতে সবগুলো হচ্ছে মলিকিউলস অফ এলিমেন্ট, দ্যাট ইজ মৌল। এটা হচ্ছে, এগুলো সবই মৌল। সেকেন্ড লাইনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে যৌগ। ওকে, এবার আসি কী করে বুঝবো। মৌল মানে হচ্ছে, মানে মৌলের অণু যেটা, সেটা হচ্ছে যে একই পরমাণু দ্বারা গঠিত, O3। এখানে সবগুলোই কিন্তু অক্সিজেন পরমাণু, আদার্স অন্য কোনো পরমাণু নেই। তাহলে যে অণুটাতে শুধুমাত্র একই রকম পরমাণুগুলো দ্বারাই গঠিত তাদেরকে মৌলের অণু বলা হবে। এবং যেসব অণুর মধ্যে দু প্রকার ভিন্ন পরমাণু, 2 প্রকার বা আলাদা 3 প্রকার 4 প্রকার 5 প্রকার ভিন্ন পরমাণু দ্বারা গঠিত যে অণু, তাদেরকে আমরা মলিকিউলস অফ কম্পাউন্ড বা যৌগের অণু বলতে পারি। ওকে, উদাহরণ হিসাবে মৌলের অণুর জায়গায় আমি কি লিখব? Cl2O2 H2 হিলিয়াম, সোডিয়াম, F2 ফ্লোরিন, এইসব অণুগুলোকে মৌলের অণু বলবো। এবং যৌগের অণু কাদেরকে বলবো? CO2 H2O CH4 C2H6 C2H4 এটসেট্রা। এখানে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি জলের অণুতে, এখানে দেখো একটা জল অণুর কথা যদি ভাবি সেখানে দেখতে পাবো একটা অক্সিজেন পরমাণুর সাথে দুটো হাইড্রোজেন পরমাণু কম্বিনেশন হয়েছে। এইখানে CO2-র একটা অণুর মধ্যে যদি দেখি একটা কার্বন অ্যাটম উইথ 2 অক্সিজেন অ্যাটম। NH3 অণুটার মধ্যে যদি দেখি একটা নাইট্রোজেন অ্যাটম উইথ 3 হাইড্রোজেন অ্যাটম। এবার একটা কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন অ্যাটম যুক্ত হচ্ছে, কিন্তু একটা নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন অ্যাটম যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছে সেটার জন্য আমরা অন্য ক্লাসে দেখব, তাদের যোজ্যতা অনুসারে, এবং তারা বিশেষ ধরনের বিশেষ শর্তে বিভিন্ন বন্ধন তৈরি করে এবং বন্ধন তৈরি করার ফলে এগুলো করে। এখন অণু আর পরমাণুটাকে আমরা চিনছি। আজকের ভিডিওতে আমরা কি শিখব? অণু আর পরমাণুকে আলাদা করে বোঝা। এই যে অ্যামোনিয়ার অণু, একটা অণুর মধ্যে আমি তাহলে কয়টা পরমাণু দেখতে পাচ্ছি? টোটাল
একটা NH3 অণুর মধ্যে কয়টি পরমাণু দেখতে পাচ্ছি? ভাবো কয়টি? 4টি। একটা, দুটো, তিনটে, চারটে। সেরকমভাবে একটা CH4 অণুর মধ্যে কয়টি পরমাণু দেখতে পাচ্ছি? একটি কার্বন পরমাণু এবং তার সাথে 4টি হাইড্রোজেন পরমাণু দেখতে পাচ্ছি। তাহলে এটা বুঝলাম যে একটা CH4 অণুর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মোট 5টা পরমাণু দেখতে পাচ্ছি এবং ডিফারেন্ট, দেখো কার্বন হাইড্রোজেন দুটো পৃথক প্রকারের পরমাণু এসে যুক্ত হয়েছে, সেজন্য এদেরকে যৌগের অণু বলা হবে বা যৌগ বলবো আমরা, যৌগিক পদার্থ। ওকে, কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু মিক্সড হয়ে গিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা অণু তৈরি করেছে, যাদেরকে যৌগের অণু বলা হবে। সেরকম যদি দুটো পরমাণু একই প্রকারের হয়, তাদের দ্বারা গঠিত যে অণুটা, তাকে আমরা মৌলের অণু বলবো। ঠিক আছে, এবার আমরা দেখব যে বিভিন্ন প্রকার যৌগে কোন পরমাণু কয়টি করে রয়েছে, পরমাণু কয়টি করে রয়েছে আমরা দেখব। কিছু এক্সাম্পল নিলাম, যেটা এটা আমরা আগেই করলাম। আর একটা এক্সাম্পল নিচ্ছি, যেটা তাহলে এখানে কিছু নতুন যৌগ আমি লিখেছি, যেগুলোর দেখব যে একটা অণুতে কয়টি করে পরমাণু রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অজানা যৌগ নিয়েছি আমি। এগুলোতে আমরা দেখব যে কি করে আমাদের একটা অণুতে কয়টি পরমাণু হতে পারে বা থাকতে পারে। জল অণুতে দেখতে পাচ্ছি একটি অক্সিজেন পরমাণু প্লাস 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। ঠিক আছে, CO2-র মধ্যে তাহলে এরকমভাবে বলো, CO2-র মধ্যে কি থাকবে? একটি কার্বন পরমাণু প্লাস 2টি অক্সিজেন পরমাণু। এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত C6H12O6। এর একটা অণুতে কি কি আছে কয়টি করে দেখো? 6টি আছে কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু প্লাস তোমার 6টি ও পরমাণু রয়েছে। একটা HNO3-র মধ্যে কি কি রয়েছে দেখো? একটা HNO3 অণুর মধ্যে একটি H পরমাণু প্লাস একটি N পরমাণু প্লাস 3টি ও পরমাণু রয়েছে। ওকে, সেরকমভাবে একটা ক্যালসিয়াম কার্বনেট, এই যৌগটার নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। এখানে একটা অণুতে কয়টি পরমাণু এবং কি কি রয়েছে সেটা আমরা দেখব। ক্যালসিয়াম কার্বনেট সংকেতটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যালসিয়াম পরমাণু প্লাস একটি কার্বন পরমাণু প্লাস 3টি অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে এই যে এগুলোকে তাহলে কি বলবো, যৌগ না মৌল? এগুলোকে আমরা বলবো যৌগ, কারণ এখানে একটা অণুতে পৃথক পৃথক পরমাণু দেখতে পাচ্ছি। ক্যালসিয়াম দেখতে পাচ্ছি, কার্বন দেখতে পাচ্ছি এবং অক্সিজেন দেখতে পাচ্ছি। এরা নির্দিষ্ট শর্তে যুক্ত হয়েছে এবং একটি যৌগ তৈরি করেছে। H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই যৌগটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টি H পরমাণু প্লাস একটি S পরমাণু প্লাস 4টি O পরমাণু রয়েছে। ক্লিয়ার? আবার বলছি, H2SO4 সংকেতে আমরা দেখতে পাচ্ছি 2টো হাইড্রোজেন, একটা সালফার এবং 4টে অক্সিজেন। ক্লিয়ার? সুতরাং আমরা শিখলাম যে মৌলের অণু এবং যৌগের অণু
কীভাবে হতে পারে, তাদের মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবো যে কোনটা মৌল এবং কোনটা যৌগ। এই মৌল এবং যৌগ ক্লিয়ার থাকলে ভবিষ্যতের পড়াগুলো আরও সহজ হবে তোমাদের। তো আজকের টপিকটা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা লিখে পাঠাবে।